দর্শক, গ্রিন টিভির প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক ইতিমধ্যে শেষ হয়েছে। বিএনপি 7 দিনের শোক পালন করছে। দীর্ঘ 4 দশকের বেশি সময় বাংলাদেশের রাজনীতিক এক অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ থেকে রাজনীতি শুরু করে পৌঁছেছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপোষের নেত্রী উপাধি পাওয়া বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন 41 বছর। তিনি 5 বারের সংসদ সদস্য, 3 বারের প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন 2 বার। কেমন ছিলেন খালেদা জিয়া এবং তার পারিবারিক জীবন, এ বিষয়ে জানতে আজ আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক রুহুল আমিনের সাথে। বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও আন্তর্জাতিক সাময়িকীতে সাংবাদিক রুহুল আমিনের শতাধিক প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা, ফিচার প্রকাশিত হয়েছে। তিনি একজন গবেষক হিসেবে কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে তিনি গবেষণা করেছেন। ইতিমধ্যে এ সংক্রান্ত বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ হয়েছে তার। রুহুল আমিন, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আজকের এই অনুষ্ঠান আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি গ্রিন টিভি কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের আপোষহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি তার কাছে চলে গেছেন। মহান রাব্বুল আলামিনের কাছে আমার প্রার্থনা, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে আমি প্রথমেই জানতে যাচ্ছি, বেগম খালেদা জিয়ার সাথে আপনি প্রথম কিভাবে পরিচিত হয়েছিলেন? আসলে আমি জিয়াউর রহমান সাহেবের ভক্ত ছিলাম। আমি যখন ছাত্র, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখালেখি করতাম। সেই সুবাদে আমি 2টা পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলাম, সাপ্তাহিক জয়যাত্রা, সাপ্তাহিক জীবন, এবং মাঝে মাঝে দৈনিক দেশেও আমি রিপোর্ট করতাম। তখন ছাত্রদলের সদস্য সংখ্যা খুব কম ছিল। ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে চিনতেন, এবং আমি তখন সূর্যসেন হল শাখার সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক। সেই হিসাবে মাঝে মাঝে ধানমন্ডির অফিসে যেতাম এবং ওনার সাথে আমার বেশ কয়েকবারই কথা হয়েছে, এবং ওনার ডাকে সাড়া দিয়ে আমি ওনার সাথে কয়েকটি খাল খনন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমার নানা মরহুম শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব তখন আমাদের মনোহরদীর এমপি ছিলেন বিএনপির। সেই সুবাদে আমার একটা সুযোগ ছিল যে রাজনৈতিক উচ্চস্তরে মেশার জন্য। উনি যেখানেই যেতেন অনেক জায়গাতে আমাকে নিয়ে যেতেন, এবং ওনার সাথে আমি 3-4টা প্রোগ্রামে প্রেসিডেন্টের খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলে আমরা একবার প্রায় 80 জন খাল খনন কর্মসূচিতে গিয়েছিলাম। সেই সুবাদে জিয়াউর রহমান সাহেব আমাকে একটু ভালোভাবে চিনতেন, এবং আমি ওনার এক অত্যন্ত গুণমুগ্ধকর শিষ্য ছিলাম। উনি আমাকে একদিন বলেছিলেন যে, তুমি যতই কষ্টে থাকো, তুমি কিন্তু তোমার লেখালেখি ছাড়বা না, কারণ লেখালেখি করাটা বা এটা একটা কিন্তু আল্লাহ প্রদত্ত দান। সুতরাং তুমি কষ্ট হলে তুমি লেখালেখি করবা। ওনার এই কথাটা আমার সবসময় মনে পড়তো। উনি যখন মারা যান আমি অত্যন্ত বেদনাক্লিষ্ট ছিলাম। প্রায় 7 দিন আমি আমার হল থেকে আমি বেরই হয় নাই, খাওয়া দাওয়া একদম প্রায় বন্ধই ছিল। তা আমার নানা শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব একদিন ওনার লোক নিয়ে আমাকে হল থেকে নিয়ে গিয়ে আমাকে অনেক বোঝাইলো, অনেক সান্ত্বনা এবং প্রবোধ দিল। জিয়াউর রহমান সাহেব মারা গেছে, তোমার আব্বু তো অনেক আগে মারা গেছে, সুতরাং মানে ওনার জন্য শোক করতে পারবা, কিন্তু ওনাকে তো ফিরে আনতে পারবা না। তুমি লেখালেখি করো। জিয়াউর রহমান সাহেবের পর অনেক আর্টিকেল বের হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায়। তুমি তোমার শোককে শক্তিতে রূপান্তরিত করে তুমি জিয়াউর রহমান সাহেবের একটা জীবনী গ্রন্থ লেখো, এবং তুমি যদি সেটা লিখতে পারো এবং যদি ওটার স্ক্রিপ্ট ভালো হয়, তাহলে
ওই বই ছাপানোর যে টাকা যা লাগে সেটা আমি বেয়ার করব। আমি আমার নানার কথা থেকে অত্যন্ত অনুপ্রাণিত হয়ে হলে চলে আসলাম এবং আমি আমার জিয়াউর রহমান সাহেব সম্পর্কে সমস্ত তথ্যাদি সংগ্রহ করা শুরু করলাম এবং 15 দিন তথ্যাদি সংগ্রহ করে আমি লেখাতে হাত দিলাম। 1 মাসের মধ্যে আমি একটা মোটামুটি একটা খসড়া ওনার জীবনী গ্রন্থ দাঁড় করাতে পারলাম এবং আরও 15 দিনে এটা একদম ফাইনাল করে আমি আমার নানার কাছে নিয়ে গেলাম। উনি সেটা দেখলেন, দেখার পরে বললেন 2 জন সাংবাদিকের সার্টিফিকেট নিয়ে আসো। তা আমার সেইটা দেখে পাণ্ডুলিপি দেখে গ্যাস কামাল চৌধুরী এবং রেজউদ্দিন আহমেদ তারা 2 জন খুব ভালোভাবে সার্টিফিকেট দিলেন যে অত্যন্ত সুন্দর লেখা হয়েছে। তারপর ওই বইটা আমি প্রিন্ট করলাম, ওটার টাকা আমার নানা ম্যাক্সিমাম বেয়ার করছে। তারপর কিছু টাকা শর্ট ছিল, সেটা আমার স্কলারশিপ এবং আমার রুমমেট ছিল আতাউর রহমান খান, পরবর্তীকালে যিনি জাস্টিস আতাউর রহমান খান নামে পরিচিত, আপনারা চিনবেন, সে আমার রুমমেট ছিল। তা আমাদের 2 জনের স্কলারশিপের টাকা দিয়া আমরা তখন বইটা প্রিন্ট করি। বইটার নামটা কি ছিল? বইটার নাম ছিল মৃত্যুঞ্জয়ী জিয়া। এটাই বোধহয় জিয়া রহমানের উপর হ্যাঁ, প্রথম এটাই জিয়া বই। রহমানের উপর প্রথম বই এবং সেই বইটা আমি বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছিলাম। তখন আমার নানাকে আমি বললাম যে বইটা তো ম্যাডাম খালেদা জিয়াকে দিতে হবে। তখন উনি বঙ্গভবনে প্রেসিডেন্টের সহকারী মিলিটারি সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান ওনাকে ফোন করলেন। ফোন করার পরে সমস্ত ঘটনা বলার পরে উনি ওই বইটা দেওয়ার জন্য একটা 3 দিন পর টাইম দিলেন। 30শে সেপ্টেম্বর 1981 7টার সময় বেগম খালেদা জিয়ার মইনুল রোডের বাড়িতে যাওয়ার জন্য আমি, আমার বন্ধু আতাউর এবং আরেকজন ছিল ফরিদ, আমরা 3 জন ওনার বাসায় গেলাম। গিয়ে ওই মৃত্যুঞ্জয় জিয়া বই, এই যে বইটা প্রথম লেখা বই, এই বইটা আমি দিলাম। তো বইটা দেখে নিয়ে উনি প্রথমে একটু এইভাবে উল্টাইলেন, ওটা উৎসর্গটা দেখলেন। উৎসর্গ দেখার পরে উনি বললেন যে তুমি লিখেছো অকুতোভয় মহিয়সী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিটি কাজে দিয়েছিলেন উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা, জুগিয়েছিলেন অপরিসীম সাহস, যিনি নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে মহান জিয়াকে জনগণের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। তখন উনি বলছিল যে আমি তো মহিয়সী নারী না, আমি তো একজন গৃহবধূ, তুমি আমাকে মহিয়সী নারী বানিয়ে দিলা। আমি বললাম যে ম্যাডাম, আমার দৃষ্টিতে মনে হয় আপনি মহিয়সী নারী। আপনার অনুপ্রেরণা না থাকলে জিয়াউর রহমান এত বড় জনপ্রিয় নেতা বা যে চড়াই উতরাই পেরিয়ে দিয়ে আজকে যে জায়গাতে আসছে এবং উনি এত বড় মানে জনপ্রিয় নেতা হয়েছেন, দেশের কাণ্ডারি হয়েছেন, এখন যদি আপনার অনুপ্রেরণা না থাকে তাহলে ওনার দ্বারা সম্ভব ছিল না। যে কোনো পুরুষ যদি কোনো কিছু ভালো কিছু করে তাহলে তার স্ত্রীর অবদান অবশ্যই থাকে। তা আমার দৃষ্টিতে আপনার আমি মনে করছি আপনি মহিয়সী নারী। আমি আমার লেখকের অন্তর্দৃষ্টি দিয়ে আমি দেখছি আপনি মহিয়সী নারী। যে এই প্রসঙ্গ যেহেতু আসলো যে আপনি মানে এ থেকে বোঝা যাচ্ছে যে আপনি ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসায় আপনার তখন থেকে যাতায়াত ছিল। মানে এই যে আপনি রাজনীতি, তো খালেদা জিয়া 41 বছর রাজনীতি করেছেন, মাঠে ময়দানের থেকে সর্বোচ্চ শিখরে গিয়েছেন। তো এই যে রাজনীতির বাইরে বেগম জিয়াকে আপনি ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনে কিভাবে দেখছেন? ব্যক্তি জীবনে উনি অত্যন্ত সাদামাটা ছিলেন এবং আমি প্রথম 30শে সেপ্টেম্বরে ওনারকে বইটা দেওয়ার পরে পরবর্তী সময় আবার 4 দিন পর ওনার বাসায় আমি আবার যাই আরও কিছু বই ওনাকে দেওয়ার জন্য। পরবর্তী সময় আরও প্রায় 50টা বই ওনাকে আমি দেই ওনার আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। তো প্রতিবারই ওনার সাথে আমার অনেকক্ষণ কথাবার্তা হইতো। তখন যখনই মানে জিয়াউর রহমান সাহেবের প্রসঙ্গ আসতো তো ওনার চোখ থেকে আস্তে আস্তে টপ 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 করে পানি গড়ায় পড়তো। এটা একদম আপনার মতো আমার মতো আমরা সামনাসামনি বইটা কথা বলতাম এবং সেটা উনি প্রায় 3 মাস 6 মাস পর্যন্ত আমি ওনাকে দেখছি যে উনি জিয়াউর রহমান ওনার কত মমত্ব, সেটা মানে যারা প্র্যাকটিক্যাল না দেখছে তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। ওনার স্বামীর প্রতি ওনার কতটা রেসপেক্ট ছিল, জিয়াউর রহমানকে উনি কতটা মানে ভালোবাসতেন, কতটা শ্রদ্ধা করতেন, সেটা আমি নিজে একটা জ্বলন্ত সাক্ষী। এবং সেই প্রেরণা থেকেই আমি পরবর্তী সময় ওনাকে বললাম যে আমি জিয়াউর রহমানের উপরে একটা অ্যালবাম করতে চাই, ফটো অ্যালবাম।
উনি বলল যে তোমার কাছে কতগুলি ছবি আছে। আমি বললাম যে পিআইডি থেকে আমি কিছু ছবি কালেকশন করেছি, যেগুলি আছে আর কিছু করতে পারবো, কিন্তু ওইটা দিয়ে তো একটা মানে অ্যালবাম হবে না। তখন উনি ওনার বাসা থেকে বেশ 4-5টা অ্যালবাম ওনার ড্রয়িং রুমে নিয়ে আসলেন। এনে তারপরে ওই অ্যালবামের ভিতরে যে সমস্ত ছবি ছিল এগুলি তো অনেকটা পেস্টিং করা ছিল। উনি ওনার মাথার ক্লিপ খুলে ওই ছবিগুলি আস্তে আস্তে মানে ছবির নিচে দিয়া ছবিগুলো আস্তে আস্তে উঠাইছেন। উঠে আমাকে অত্যন্ত মূল্যবান প্রায় 50টা না 52টা ছবি দিয়েছিলেন। এটা খুবই মূল্যবান মূল্যবান ছবি দিয়েছিলেন, যেগুলি আমি তখন 7ই নভেম্বর সিপিবি জনতার বিপ্লব দিবসে আমি একটা জি অ্যালবাম সম্পাদনা পরিশোধ করেছিলাম এবং এই পরিশোধের মাধ্যমে এটা প্রকাশ করেছিলাম। তারপরে এটা দেখে উনি অত্যন্ত খুশি হয়েছিলেন। খুশি হওয়ার পরে আমি 7ই ডিসেম্বর 16ই ডিসেম্বর উপলক্ষে আরেকটা আরও বড় অ্যালবাম করি। এটা কি সেটা কি 81 সালেই? 81 সালেরই। এবং পরবর্তী এবং এই একটা কথা না বললেই চলে না, ওই অ্যালবামগুলি করার পিছনে তো ফিনান্স লাগছে, টাকা লাগছে। সেই টাকাটা আমাকে তখন সংগ্রহ করে দিয়েছিল বিআইডিসির তৎকালীন সচিব, পরবর্তীকালে সচিব জনাব কারার মাহমুদুল হাসান সাহেব, যিনি একসময় জিয়াউর রহমানের স্টাফ অফিসার ছিলেন। উনি কিন্তু টাকাটা ম্যানেজ করেছিলেন। এবং পরবর্তী সময়ে 26শে মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে 82-র আমরা আরও বড় আকারে একটা অ্যালবাম করে চিন্তা ভাবনা করেছিলাম এবং এটা সমস্ত ডকুমেন্ট সব কিছু করছিলাম, আমরা সংগ্রহ করছি। এবং 24শে মার্চ যখন এরশাদের সামরিক শাসন আসলো, আমার লকার থেকে ভেঙে এগুলি সব কিছু আর্মি এবং পুলিশে নিয়ে গেছিলো। এই মৃত্যুঞ্জয় জিয়া বই, অ্যালবাম সবগুলি নিয়ে গেছিলো। এবং তখন থেকে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি সব জায়গায় আমার নাম রেকর্ড হয়ে গেছে। তার ব্যক্তি জীবনে খালেদা জিয়ার মতন এত সাদামাটা, এত প্রেসিডেন্ট যে একটা রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন উনি, তো ওনার মতো এত সাদামাটা মানুষ আমি দেখি নাই। ওনার মধ্যে আমি কোনোদিন কোনো অহংকার দেখি নাই। কথা যখন বলতেন, ওনার সাথে আমি অনেক জায়গায় আমি ঘুরেছিও, আমাকে গাড়ি দিয়ে নিয়ে উনি মানে অনেক জায়গায় তখন গেছে, আমাকে সাথে নিয়ে গেছে। সব জায়গাতে উনি ছিলেন প্রাণবন্ত এবং অত্যন্ত সাদামাটা। তো ওনার মধ্যে কোনো অহংকার, রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন বা সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, আমি কোনোদিন দেখি নাই। রাজনীতিতে বেগম জিয়াকে একজন দৃঢ়চেতা, আপোষহীন, সিদ্ধান্ত অবিচল এরকম এক নেত্রী বলা হয়। কিন্তু পক্ষান্তরে যারা নানা গবেষণায় আপনাদের বিভিন্ন বইপত্রে আসছে যে উনি পারিবারিক জীবনে অথবা ব্যক্তি জীবনে খুবই কোমলমতি, অতিথিপরায়ণ, সামাজিকতা রক্ষার জন্য উনি সবসময় চেষ্টা করেছেন। এই বিষয়গুলি আপনার দৃষ্টিতে কীরকম ছিল? দেখেন, সামাজিকতা এবং অতিথিপরায়ণ বলতে গেলে যে উনি ওনার বাসায় অনেক বইয়ে আপনাদের ওনার বাসায় ওনার নিজ হাতে অনেকে আপ্যায়ন করতেন। আমি ওনার বাসায় তো তখন তার প্রতি সপ্তাহে আমি 2 দিন বা 3 দিন প্রথম যেতাম। তো ওনার বাসায় কোনো মেহমান গেলে আপ্যায়ন মানে একটা মানে এই আইটেম দিয়ে উনি আপ্যায়ন করতেন না, 2-3টা আইটেম উনি দিতেন। এবং অনেক সময় উনি নিজ হাতে ওটা বেড়ে দিতেন খাওয়ার জন্য, বলে যে খাও, এটা ভালো হয়েছে, বা যারাই গেছে তাদেরকে উনি করেছেন এবং নিজের থেকে অনেক সময় পরিবেশন করেছেন। আর আমি অনেক সময় দেখা গেছে যে ওনার যে ছিল পাচক ছিল মুসলিম, ওনার বাসার পাচক, যে নির্বাণ নাম না করতো। তো আমি গেলে হয়তো অনেক সময় আমি ম্যাডামরা বলতাম না, মুসলিম খিদা লাগলে একটু খাওয়াও, তখন মুসলিম সাথে রাতে নিয়ে আসতো। তো ম্যাডাম দেখলে হাসতো যে তুমি আসছো, আইসা বসই নাই, তো এখনই অর্ডার দিয়ে দিছ। মানে বেগম খালেদা জিয়া স্নেহধন্য ছিলেন, অত্যন্ত স্নেহধন্য ছিলাম। এবং পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া ওনার ছোটো ছেলে আরফাত রহমান কুকুকে প্রথম বললো যে তুমি একজন মাস্টার ঠিক করে দাও। কুকু তো একটু চঞ্চলমতি, ওরে কোনো মাস্টারই তো ঠিক করতে পারে না, কোনো মাস্টারই আমার টিকে না, তুমি একটা মাস্টার ঠিক করে দাও ভালো। তা আমি তখন ইন্টারমিডিয়েট এবং ক্লাস 9-10-এর ছেলেপেলেদেরকে আমি 2-3টা টিউশনি করতাম, পড়াইতাম। তো আমি 7 দিন চেষ্টা করলাম, হলে আমার অনেক ফ্রেন্ডদেরকে বললাম যে ম্যাডামের ছোটো ছেলেকে পড়াইতে হবে। কেউ রাজি হয় নাই, অনেক হয়তো বয়ই রাজি হয় নাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলেকে পড়াবো, না জানি কোন ভুল হয় আবার কি হয়। শেষপর তো একদিন উনি আমাকে বললেন 7 দিন পরে যে মাস্টার ঠিক করছ। আমি বললাম যে না, বাট আমি ঠিক করতে পারি নাই। কালকে থেকে তুমি পড়াইবা।
আমি বললাম যে আমার তো তখন কোকো কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ। তা আমার তো টিউশনি আছে 2-3টা, তা আমি বুঝি না, তুমি টিউশনি ছেড়ে দাও, কিন্তু আমার ছেলেকে তুমি পড়াইতে হবে। তো আমি তখন বললাম যে আমি তো থাকি ইউনিভার্সিটির হলে, সূর্য হোসেন হলে, আর ক্যান্টনমেন্ট আসা তো এখন খুব কষ্টকর। কত না, তোমার কোন কষ্ট হবে না, কুকু বিকালে ওই ফুটবল খেলে, সে তখন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, ও ফুটবল খেলে, ও ফুটবল খেলা শেষ করে যখন বাসায় ফিরে তখন তোমাকে ওই মাস্কাট শুজ আছে যেটা এলিফেন্ট রুট যে মোড়টা, এখান থেকে তোমার উঠায় নিয়ে আসবে, তুমি এখানে এই 5টা থেকে 5:15 মধ্যে দাঁড়ায় থাকবা। তখন সূর্য হোসেন হল থেকে একটা রাস্তা ছিল, এখন তো তখন এই বঙ্গবন্ধু হল এবং জিয়া রহমান হল হয় নাই, একটা চিকন রাস্তা ছিল, একটা মসজিদ ছিল, এই রাস্তা দিয়ে হেঁটে এসে এখানে দাঁড়ায় থাকতাম এবং আমার এখান থেকে নিয়ে যাইত, আবার রাত্রে পড়ানোর পর ঠিক এই জায়গাতেই ড্রপ দিত। তা তখন আমাকে উনি বললো প্রথম পড়ানোর দিনই যে দেখো কুকুরে কিন্তু তুমি যদি মাস্টার হিসেবে পড়াও, ওরে কিন্তু পড়াইতে পারবা না, ও কিন্তু খুবই চঞ্চল, ওকে পড়াইতে হবে বন্ধুর মতন করে, তোমাকে ওর বন্ধু হইতে হবে। তা আমি কিন্তু ম্যাডাম আপনার চিন্তা করেন না, আমি ওর বন্ধুর মতনই আমি হব। এইভাবে আপনি কোকোকে কত বছর? 2 বছরের মতন, আপাতত আমি চাকরিতে জয়েন করার আগ পর্যন্ত। তো এবং আমি বন্ধুর মতনই পড়াইতাম। অনেক সময় দেখা গেছে যে ওর একটা নেশা ছিল ছবি তোলা, ছবি তোলার জন্য। শুনেছি ওদের বাসায় একটা ক্যামেরা ছিল বোধহয়। ক্যামেরা ছিল, তারেক সাহেবের ক্যামেরা ছিল, তো কোকুর কোনো ক্যামেরা ছিল না, কিন্তু ওর ছবি তোলা একটা শখ ছিল। তখন আমার একটা ক্যামেরা ছিল, কিন্তু এটা ভালো না, বেশি ভাঙ্গাচোরা ক্যামেরা। তাই আমি বললাম যে ম্যাডাম কুকুর তো ক্যামেরা চাই ছবি তোলার জন্য, ওরা ভালো কোনো ক্যামেরা দিও না, ভাঙ্গা ফেলবো, তুমি ওই ভাঙ্গাচোরা থাকলে একটা দেও। তখন আমি একটা ক্যামেরা দিলাম এবং রিলও দিলাম, ও অনেক ছবি তুলছে, ছবি টবি তুললে আমাকে দিল ওয়াশ করতে। তো ওয়াশ করার পরে 50% ছবি মানে ভালো আসে নাই, আর 50% ছবি মোটামুটি ভালো আসছে। ওইগুলি প্রিন্ট করে আমি নিয়ে গেলাম, দেখাইলাম, ওর মনটা খুব খারাপ হয়ে গেল যে ছবিগুলি সব ভালো আসলো না, স্যার কী ক্যামেরা দিলাম, একটা ভালো ক্যামেরা কিনতে পারেন না, একটা ভালো ক্যামেরা নিয়ে আসে। কিন্তু আমি তো বলতে পারি না যে ম্যাডাম বলছে যে তোমার ভালো ক্যামেরা দেওয়া যাবে না। তো আমি বলছি আমার তো আর ক্যামেরা নাই, আমি ছাত্র মানুষ, তো ওইটা দিয়ে করো। ওইটাতে অনেক জিনিসের ছবি তুলছে, নিজের শখের বশত। একসময় ক্যামেরা মানে শেষ পর্যন্ত মানে ক্যামেরা পত্রিকাগুলি পড়তো।